হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায়, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ। এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন উত্তরগুলোই আলোচনা করব। এর আগে আমি প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যারা এখনও ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। প্রথম প্রশ্ন একদম একের দাগে বলেছে, সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। একের এক, মহাযান পদগুলি গড়ে উঠেছিল। উত্তর হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। একের দুইয়ের প্রশ্ন, গৌতম বুদ্ধ জন্মেছিলেন। উত্তর হবে শাক্য বংশে। একের তিনের প্রশ্ন, পার্শ্বনাথ ছিলেন। উত্তর হবে জৈন তীর্থঙ্কর। একের চার, আর্য সত্য ড্যাশ ধর্মের অংশ। উত্তর হবে বৌদ্ধ ধর্মের অংশ। দুইয়ের প্রশ্নে বলা হয়েছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। একদম প্রথমেই রয়েছে মগধের রাজধানী। মগধের রাজধানী কী ছিল? রাজগৃহ। মহাকশ্যপে কী হয়েছিল? প্রথম বৌদ্ধ সঙ্গীত। দ্বাদশ অঙ্গ, 12টা অঙ্গ কোন ধর্মে রয়েছে? জৈন ধর্ম। হিনযান মহাযান হচ্ছে বৌদ্ধ ধর্মের দুটি ভাগ। তিনের প্রশ্নে বলেছে, নিজের ভাষায় ভেবে লেখো। 3-4 লাইন। তিনের একের প্রশ্ন, মগধ ও ব্রিজি মহাজন পদ দুটির মধ্যে কি কি পার্থক্য তোমার চোখে পড়ে? উত্তর হবে মগধ ও ব্রিজি মহাজন পদ দুটির মধ্যে নিম্নলিখিত পার্থক্যগুলি চোখে পড়ে। প্রথমত, মগধ ছিল সাম্রাজ্যবাদী রাজতান্ত্রিক রাজ্য ও অন্যদিকে ব্রিজি ছিল গণরাজ্য। দ্বিতীয়ত, মগধে রাজাই ছিলেন শেষ কথা। তার নির্দেশ অনুযায়ী সমস্ত শাসনকর্ম পরিচালনা হতো। অন্যদিকে ব্রিজি গণরাজ্য হওয়ায় জনগণ মিলেমিশে আলাপ আলোচনার মাধ্যমে শাসন কার্য পরিচালনা করত। তিনের দুইয়ের প্রশ্ন, কি কি কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজন পদগুলির থেকে শক্তিশালী হলো? সেই কারণগুলির মধ্যে কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ ছিল বলে তোমার মনে হয়? উত্তর হবে নানা কারণে মগধ অন্যান্য মহাজন পদগুলির থেকে শক্তিশালী হয়ে উঠেছিল। 1 নম্বর পয়েন্ট হবে, মগধ ছিল একটি রাজতান্ত্রিক রাজ্য। এটি প্রাকৃতিক দিক থেকে সুরক্ষিত ছিল। পাহাড় ও নদী দিয়ে ঘিরে থাকার ফলে বাইরের আক্রমণ থেকে মগধ সহজেই রক্ষা পেত। 2, মগধের মাটি ছিল পলি মাটি, উর্বর, ফলে চাষবাস ভালো হতো, বিভিন্ন ফসল উৎপন্ন হতো। চারিদিকে ঘন বন হওয়ায় হাতি ও অন্যান্য বনজ সম্পদকে রাজারা কাজে লাগাতে পারতেন। এখানে লোহা ও তামার অনেকগুলো খনি ছিল। রাজা সেগুলি অস্ত্রশস্ত্র বানাবার কাজে ব্যবহার করতেন। এই কারণে মগধে বাণিজ্যের প্রসার ও খনিজের প্রাচুর্য দেখা গিয়েছিল। এর ফলে মগধের আর্থিক সমৃদ্ধি ঘটে। 3 নম্বর পয়েন্ট, মগধ পরপর কতগুলি রাজবংশ ও রাজাদের পেয়েছিল যারা সুদক্ষ নেতৃত্ব দিয়ে মগধকে এগিয়ে নিয়ে গিয়েছিল? এই সমস্ত কারণগুলির মধ্যে আমার সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে মগধের আর্থিক সমৃদ্ধি। তিনের প্রশ্ন, সমাজের কোন কোন অংশের মানুষ নব্য ধর্ম আন্দোলনকে সমর্থন করেছিলেন এবং কেন করেছিলেন? উত্তর হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ ভারতীয় উপমহাদেশের সমাজ, অর্থনীতি ও রাজনীতি বদলাতে শুরু করে। সাধারণ ব্যবসায়ী, কারিগর শ্রেণীর শ্রীবৃদ্ধি ঘটে। তারাই নব্য আন্দোলনকে সমর্থন করেছিলেন। রাজা অর্থাৎ ক্ষত্রিয় শ্রেণীরা এই নব্য ধর্মের সমর্থনে এগিয়ে আসেন। এবার পরের প্রশ্নটার উত্তর, কেন করেছিলেন? উত্তর হবে ধর্মের নামে আচার অনুষ্ঠান আড়ম্বরতা বেড়ে গিয়েছিল। বর্ণবিভাগ জন্মগত জাতি বিভাগে পরিণত হয়েছিল। প্রচুর পশুবলি হওয়ার জন্য কৃষিকাজের ক্ষতি হচ্ছিল। এইসব কারণে মানুষ নব্যধর্ম আন্দোলনকে সমর্থন করেছিল। 3-4 প্রশ্ন, জৈন ও বৌদ্ধ ধর্মে কি কি মিল ও অমিল তোমার চোখে পড়ে? উত্তর হবে জৈন ও বৌদ্ধ এই দুটি ধর্মের মধ্যে বেশ কিছু মিল ও অমিল চোখে পড়ে। এদের মধ্যে মিল বা সাদৃশ্য হলো দুটি ধর্মই ছিল অহিংস।
দুটি ধর্মেই গুরুরা তাদের ধর্ম উপদেশ বোঝার জন্য সহজ সরল প্রাকৃত এবং পালি ভাষা ব্যবহার করেছিলেন। ফলে দুটি ভাষারই উন্নতি ঘটে। সাহিত্য চর্চায় এই ভাষাগুলির গুরুত্ব বেড়েছিল। দুটি ধর্মই ব্রাহ্মণদের কৃতিত্ব, বৈদিক যাগযজ্ঞকে ও ধর্মীয় আড়ম্বরতাকে অস্বীকার করে। দুটি ধর্মের মধ্যে অমিল বা বৈসাদৃশ্য হল, একদিকে জৈন ধর্মে মহাবীর কঠোর তপস্যা ও কৃচ্ছ সাধনের পক্ষপাতী ছিলেন, কিন্তু বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ মধ্যম প্রতিপদা বা মধ্যপন্থাকেই বেছে নিয়েছিলেন। 4 দাগে বলা হয়েছে হাতে কলমে করো। 4-1 জনপদ থেকে 16টি মহাজনপদ এবং তার থেকে মগধ রাজ্য কিভাবে হলো তা পিরামিড আকারে দেখাও। এটা তোমরা পিরামিড আকারে দেখাবে ছবির মাধ্যমে। উত্তর হবে, জনপদগুলো প্রথমে ছোট ছোট রাজ্যে 16টি মহাজনপদে বিভক্ত হয়। এই 16টি মহাজনপদ থেকে 4টি সাম্রাজ্য সৃষ্টি হয়। এই 4টি সাম্রাজ্যের নাম হচ্ছে মগধ, অবন্তী, বৎস, কৌশল। এই 4টির মধ্যে থেকে মগধ শ্রেষ্ঠ হয়ে ওঠে। এটাকে তোমরা সুন্দর করে একটা পিরামিডের মতো করে এঁকে দেখাবে। 4-2 প্রশ্ন বলেছে 64 এবং 65 নম্বর পৃষ্ঠা জোড়া ছবিতে বৌদ্ধ ধর্মের আর্য সত্যের ধারণার সঙ্গে ওই ছবিটির কি কোনো মিল দেখতে পাচ্ছ? উত্তর হবে হ্যাঁ পাচ্ছি। বোধি বা জ্ঞান লাভের পর বুদ্ধদেব তার শিষ্যদের কাছে 4টি আর্য সত্য অর্থাৎ দুঃখের কারণগুলি ব্যাখ্যা করছেন। সেই কারণগুলি অর্থাৎ রোগ, জরা, মৃত্যু এগুলি দুঃখের কারণ এবং সাধনা ও মোক্ষ হলো মুক্তির পথ। প্রথম 3টি ছবিতে মানুষের দুঃখময় জীবন দেখা যাচ্ছে। সংসারে থাকার ফলেই দুঃখের এই কারণগুলি ঘটে। শেষ ছবিটিতে দুঃখ নিবৃত্তির উপায় সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।